দীর্ঘকাল ধরে এই মাদ্রাসা জাতিকে, সমাজকে এবং এই অঞ্চলের মানুষের ভেতরে ইসলাম প্রচারের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছে। এখানে যারা লেখাপড়া করছেন, আমি আমাদের পক্ষ থেকে সবার জন্য আশীর্বাদ থাকবে। আপনারা আগামী রাষ্ট্র ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এই অঞ্চলে সর্বস্তরে আপনাদের জ্ঞানকে আলো হিসাবে বিতরণ করবেন। নৈতিক শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসাগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে, কারণ গতানুগতিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার ভিতরে একটা মৌলিক পার্থক্য আছে। সেটা হলো মাদ্রাসা শিক্ষার প্রাধান্য দেওয়া হয় নৈতিক শিক্ষার জন্য। এখানে কোরআন হাদিস পড়ানো হয়। কোরআন হলো আল্লাহর ঐশী বাণী এবং কোরআনের ব্যাপারে আমার একটা দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থ, কোনো কিতাব, কোনো মহাকাব্য কাব্য কেউ কখনো বলতে পারে নাই যে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, মানে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ সংশয় নাই। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে এই কিতাব হলো নির্ভুল একটা কিতাব। পৃথিবীর কারণ এই কথা বলার সাধ্য নাই যে আমি যে বইটা লিখলাম এই বইটা পরিপূর্ণভাবে বিশুদ্ধ, কিন্তু কোরআনকে আল্লাহ প্রথমেই বিশুদ্ধ বলেছেন। আর কোরআনের প্রথম যে আয়াত নাযিল হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমেই বলা হয়েছে পড়ো। তো পড়ো মানে হলো যে আপনি শিক্ষিত না হন, এবং এই পড়াটা হলো যে ইসলামী জ্ঞানের কথা বলা হয়েছে। আক্ষরিক অর্থে হয়তো না, বিস্তৃতভাবে সেই কথাই এখানে আল্লাহ বলেছেন। সুতরাং আপনারা বেশি বেশি পড়বেন। আর এখন সমাজের ভিতরে যে কুপ্রভাবগুলো তৈরি হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজে ভয়াবহ রকমের সংক্রমিত হচ্ছে অনৈতিকতা। এখান থেকে আশা করি মাদ্রাসার ছাত্রছাত্রীরা আপনারা দূরে থাকবেন। আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, কারণ এটা তো বন্ধ করা যাবে না, কিন্তু এটাকে আপনার ভালো কাজের জন্য ব্যবহার করতে হবে। আপনার শিক্ষা দীক্ষা নৈতিকতা বৃদ্ধির জন্য এটাকে ব্যবহার করবেন আপনারা, কারণ এটা সুফল কুফল দুটাই আছে। আর একটা হলো যে এখানে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে অনেক নানা রকমের সুদ মার্গ আছে। তো সেখান থেকে সরে এসে এই শিক্ষার প্রতি আরও যাতে করে পজিটিভ ধ্যান ধারণা তৈরি করা যায়, আপনাদের কর্মকারের মাধ্যমে সেটা তৈরি করে দিতে হবে। আমার আজকে অনেক ব্যস্ততা, আমি এখন আর একটা প্রোগ্রামে যাব। আমি আজকে ঢাকায়ও চলে যাব। আমি আসলে 2 দিনের জন্য আসছিলাম। এসে একটা দাতব্য কর্মকাণ্ড ছিল, যোগ্য শিবির ছিল, ওটা গতকাল করেছি। আজকে আপনাদের এখানে এই আপনাদের মাদ্রাসার যে প্রিন্সিপাল, উনি আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, দীর্ঘদিন ধরে বন্ধু। উনি আমাকে বললেন যে গতকাল আমি থাকতে পারলাম না। এখানে আজকে সভাপতিত্ব করার কথা ছিল ইএডিসি আনাস সাহেবের। তো ওনার সঙ্গে আমার গতকাল কথা হয়েছে। উনি প্রচণ্ড রকমের অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যদি আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমি খুলনায় যাচ্ছি, খুলনা ওনার সাথে আমার একটু পরে দেখা হবে। আর আমি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসা বিগত 15 বছর একটা দুর্বৃত্তের খপ্পরে হয়েছিল, এবং এখানে আপনারা সবাই রাজনীতি সচেতন, সেটাই আমি বলছি যে এখানে যারা এই মাদ্রাসাটাকে ব্যবহার করে লুটের আখ্যা তৈরি করেছিল, অপকর্মের আখ্যা তৈরি করেছিল। ইতিপূর্বে যিনি এখানে প্রিন্সিপাল ছিলেন, তাকে আমার কাছে কখনো সুস্থ মানুষ মনে হয়নি। কারণ যারা ঝাড়ফুঁক করে, যারা তাগেদা করে, এটা ইসলামের কোনো শিক্ষা না, সহি কোনো শিক্ষা না। ইসলামের শিক্ষা এটুকুই আছে, আল্লাহ রাসূলের সময় দেখা গেছে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা দুই কুল, এগুলি পড়ে পানিটুকু দিয়ে এটা করা যায়, শেফা জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়। কিন্তু উনি হলে তাবিজ লিখতেন, তাবিজ হলে ইসলাম হারাম, আমি যেটুকু জানি। তো উনি এগুলি করতেন। তারপর ওনার নানা রকমের ব্যবসা বাণিজ্য ছিল,
যেগুলি আসলে ইসলামিক মানদণ্ডে উত্তীর্ণ না। তো উনি অনেকভাবে চেষ্টা করছিলেন আবার ফিরে আসার জন্য। তো আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি আমার ঘনিষ্ঠ বন্ধু শামসুল আলম সাহেব, আমি তাকে বলছিলাম যে এই কপিলমুনি জাফর আলিয়া সিনিয়র মাদ্রাসার যে প্রিন্সিপাল নৈতিকতা বলে কিছুই নাই, এবং সে দীর্ঘ 15 বছর ধরে এই প্রতিষ্ঠানটাকে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে, এই অঞ্চলের মানুষের কাছে এটার সুনাম করতে পারেননি। তাকে রাখা যাবে না, তার কিছু দুর্নীতির কথাও আমি তাকে বলছিলাম। তো উনি আমাকে একটা কথা বলছিলেন যে ভাই আপনি এইগুলি আমাকে দেন, মানে উনি তো ভাষা রসিক মানুষ, তো আমাকে বলছে যে আপনি দেন, বলে আমি ট্যাবলেট বানাই দেবো। হ্যাঁ, এবং সে এখানে তো তার চাকরি থাকবেই না, এবং উনি যে 15 বছর যত দুর্বৃত্তায়ন করেছে, যত অপকর্ম করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, এগুলিরও হিসাব আমি নেব। আর আনাস সাহেবের সঙ্গে আপনাদের এই প্রতিষ্ঠানের যিনি সভাপতি, উনি আমার অতি ঘনিষ্ঠ মানুষ, ওনাকে আমি বলছিলাম ওনার ব্যাপারে, কারণ ওই সাত্তার সাহেব অনেক চেষ্টা করছিলেন তার ছুটি শেষ হওয়ার পর আবার ফিরে আসবেন, কিন্তু দুঃখজনক হলো উনি আসতে পারেননি, আর আসতে পারবেন না। এটা নিশ্চিন্ত থাকেন, তাকে এখান থেকে চাকরি থেকে 2 মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই বরখাস্ত এটার জন্য আমি বলছি, কারণ আমি দেখলাম যে উনি নিজে, সাত্তার সাহেব নিজে এবং তার কিছু রেসপন্সার আছে, তাদেরকে দিয়ে উনি তদবির শুরু করছেন। আমি বিস্মিত হয়ে দেখলাম আমাদের কপিলমুনি এলাকার কিছু লোকজন তার পক্ষে অবস্থান নিচ্ছেন, মানে কেউ হলো সরাসরি, কেউ পরোক্ষভাবে। সেটা খুবই দুঃখজনক ছিল। তো এখন আল্লাহর রহমতে কেউ তার পক্ষে নাই, এবং আপনারাই জয়লাভ করেছেন, কারণ আপনারা এখানে এলাকাবাসী মানববন্ধন বিভিন্ন সময় একজন খারাপ মানুষের পক্ষে আসলে খুব লোক থাকে খুবই কম, যারা ভালো মানুষ তাদের পক্ষে বেশি লোক থাকে, আর খারাপ মানুষের পক্ষে যারা থাকে এরা গুটি কয়েক, এবং তারা নৈতিকভাবে শক্তিহীন থাকে। তার হলো এই নৈতিক ভিত্তি এই সাত্তার সাহেবের নাই, তার পক্ষে যারা ছিল তাদেরও নাই। এখন আমি মনে করি যে তার পক্ষে আসলে কেউই নাই, কারণ তার এই দীর্ঘদিনের অপকর্ম, দুর্বৃত্ত আয়ন, এগুলি এখন সবার কাছে প্রকাশ্য হয়ে গেছে, পত্র পত্রিকা আসছে, মানববন্ধন হয়েছে বিভিন্ন সময়। এখানে এই একটা জিনিস, আমার আর একটা অবজারভেশন হলো এই মাদ্রাসাটা মানে অবহেলিত, বঞ্চিত এবং বৈষম্য শিকার হয়ে আসছে দীর্ঘকাল ধরে। এখানে আসলে বেসিক্যালি যে প্রতিষ্ঠানগুলো ছিল ওইগুলোর দিকে তাকালে আমার মনে হয় যে এখানে কোনো দ্বৈততার ভিতরে যাচ্ছে এই প্রতিষ্ঠানটা। সেইখানে এখানে একটা নতুন ভবন নির্মিত হলো, এবং এটা কিন্তু কোনো সরকারের, আপনি যদি মনে করেন যেটা বিগত সরকার আপনাদেরকে এটা দিয়েছে করুণা করার জন্য, সেটা না। এটা হলো আপনাদের টাকা, এটা রাষ্ট্রীয় কোষাগারে যায়, সেই টাকা দিয়ে এটা নির্মিত হয়েছে। তো সুতরাং এটা নিয়ে বিগত সরকারের স্তুতি গাওয়া, বা যারা একটা প্রতিষ্ঠা, এই বিল্ডিং প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব বেশি অবদান রাখছে, তাদের মূল্যায়ন করার কোনো অবকাশ আমি দেখি না। কারণ এখানে আরো অনেক প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কারণ এই অঞ্চলের ভিতরে, আমি প্রথমেই বলছি যে এই অঞ্চলের ভিতরে এটাই সম্ভবত সবচেয়ে পুরানো একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানটা এখানে যতটুকুই ইসলামের আলো বিকিরিত হয়েছে সেটা এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক স্টুডেন্ট আছে যারা রাষ্ট্রীয় ক্ষেত্রেও দায়িত্ব পালন করছেন, অনেক বড় বড় জায়গায় দায়িত্ব পালন করছেন। এখানে আমি আজকে আর আপনাদের সময় নষ্ট করবো না। এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, আমাদের রেসিডেন্ট মহোদয় এখানে আসছেন, উনি কথা বলবেন। প্রিন্সিপাল আছেন আমাদের এখানে, খুলনা, দক্ষিণ খুলনার অন্যতম চিকিৎসক এবং পাইকগাছা থানা বিএনপির আহ্বায়ক ডক্টর আব্দুল মজিদ সাহেব আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আপনাদের এই মাদ্রাসা পরিচালনা
মেম্বার এবং এখানে প্রভিজিং পলিটিশিয়ান তৌহিদুজ্জামান মুকুল, আমাদের এখানে আরো উপস্থিত আছে বিএনপির অনেক নেতৃবৃন্দ। আপনাদের এখানে এই যে ফ্যাসিজম এবং দুর্বৃত্ত মুক্ত করার ক্ষেত্রে আমাদের পারভেজ সাহেব ভূমিকা রাখছেন, উনি মানবাধিকার সংগঠন সাংবাদিক। এখানে যারা আছেন মোটামুটি সবাইকে আমি চিনি। সাইফুল্লাহ আছেন, এখানে পুরানো শিক্ষক ছাত্র এবং ফুয়াতো ভাই, ওই মাদ্রাসার জন্য সবসময় অনেক কিছু বলেন। সাত্তার হুজুরের বিরুদ্ধে আমার কাছে অনেক সময় বলতেন, হ্যাঁ, সে কি করে আর কি। আমি এগুলি শুনে খুব বিস্মিত হতাম যে একটা মাদ্রাসার প্রিন্সিপাল এত খারাপ কিভাবে হয়। হ্যাঁ, তারপরে এই আরেকটা ইম্পর্টেন্ট একটা কথা আমি বলি, এই যে মাদ্রাসাটা আমি এখানে আসলে আসতাম না, আগ্রহটা তৈরি হয়েছে। মাদ্রাসাটা আমার দাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে গেছেন, কিন্তু দুঃখজনক হলো এখানে সাইনবোর্ডে দেখলাম যে অন্য আরেকজনের নাম। তো কৃতিত্ব সবাই, যার যেটুকু অবদান সেগুলি তাদেরকে সেই অবদানের স্বীকৃতি দিতে হয়। আমরা যদি এটা না দেই তাহলে আমরা কালের গর্বে হারিয়ে যাব। আজকে হয়তো আমি আছি, কালকে আরেকজন আসবে, কিন্তু তাদেরকে স্বীকৃতি দিতে হবে সবাই। আর এখানে যারা আপনারা এই শিক্ষক মণ্ডলী আছেন, শিক্ষক মণ্ডলী সবাই মোটামুটি অভিজ্ঞ এবং তারা পাণ্ডিত্যে অনেক আগানো। তো আমি আসলে আলাদাভাবে কারোর নাম উচ্চারণ করতে চাই না, সবাই আমার পক্ষ থেকে ধন্যবাদ। এখানে জামিলুল ভাই আছেন, জামিলুল ভাই দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে আছেন এবং উনি অনেক দক্ষ একজন শিক্ষক। শুধু শিক্ষক না, এই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আব্দুল সাত্তার সাহেব চলে যাওয়ার পরে উনি যে ভূমিকা নিয়েছেন, এটা হলো দুর্গমী দুঃসাহসী ভূমিকা। কারণ এখানে আওয়ামী সরকারের রেসপন্সিবল ছিল এবং তাদের লোকজনও ছিল, তারা কিন্তু এখনো ঘাপটি মেরে আছে। আপনাদের এদের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আমি এটা বলছি বলে যারা পরিচালনা করছেন, মুকুল সহ যারা আছে, তাদেরকে আমি বলছি যে আওয়ামী লীগের মানে বিগত সরকারের যারা দোষর এবং যারা এই মাদ্রাসার কৌশিন্য এবং ঐতিহ্য ক্ষতিগ্রস্ত করতে চায়, সুনাম ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর আমি এখানে দেখতে পাচ্ছি যে যারা স্টুডেন্ট আছেন 650 স্টুডেন্ট একটা মাদ্রাসায়, ফাজিল মাদ্রাসা। ফাজিল মানে হলো যে আপনার ডিগ্রি। তো এখন তো মাদ্রাসা স্বীকৃতি সরকার দিয়েছে। আমি আসলে খুব একটা ছোট জায়গায় কাজ করি, তারপরেও আমি চেষ্টা করব আপনারা এখান থেকে লেখাপড়া করে আপনারা যখন চাকরি বাকরির উপযোগী হবেন, তখন কোথাও চাকরির জন্য দরখাস্ত করে বা চাকরি পাওয়ার জন্য যারা চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব তাদের যেটুকু আমার পক্ষ থেকে করার আমি করবো ইনশাল্লাহ। আর আমার একটা গোল আছে, গোল হলো আল্লাহ যদি ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার আসবে, ভালো জায়গায় আমরা যেতে পারি। তো এলাকায় আমি সবচেয়ে প্রাধান্য যেটা দিতে চাই সেটা হলো যে এখানে যাতে বেকার কেউ না থাকে, কারণ আমাদের এলাকাটা খুব অবহেলিত এলাকা, এদিকে আসলে কখনোই কেউ মনোযোগ দেয়নি। বিশেষ করে চাকরি বাকরির ক্ষেত্রে বলেন, উন্নয়নের ক্ষেত্রে বলেন, কোনো দিক নেই। এখানে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে আসলে আমি খুব অবাক হয়ে যাই যে এখানে শত শত কোটি টাকা এখানে আনা হয়েছে এইসব উন্নয়নের জন্য, রাস্তাঘাট পুরো টাকাটাই লুটপাট করে ফেলা হয়েছে। এবং যে দেশের জাতীয় উপস্থিতির ক্ষতিটা পালায় যায়, সেখানে তো এখানে যারা কন্ট্রাক্টর ছিল তারা পালানো কোনো বিস্ময়কর ঘটনা না, এটা সব পালায়। এখানে ছিল হসপিটালের যারা এখানে দায়িত্ব নিয়েছিলেন, যারা কন্ট্রাক্টর ছিলেন, কন্ট্রাক্টরদের যারা গডফাদার ছিলেন, সব পালায় গেছে। তো এটাও পড়ে আছে, রাস্তাটাও ফেলানো আছে এইভাবে। তো আশা করি এগুলি আস্তে আস্তে সবগুলোই হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন এবং আমরা আমাদের মতো চেষ্টা করি। আমাকে তো
আমাদের যে নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক সাহেব বলছেন যে তোমার এলাকায় যেগুলো অগ্রাধিকার ভিত্তিক কাজ আছে সেগুলো একটা তালিকা তৈরি করবা। আমি একটা তালিকাও তৈরি করছি, কারণ এই উপজেলাটা আমরা আশা করব বাংলাদেশের একটা মডেল থানা হবে ইনশাআল্লাহ। আর আমি যেটা বলি আল্লাহ এটা কবুল করেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি এই এলাকায় গত 30 বছরের একটা খাল দখল করে রাখছিল দুর্বৃত্তরা, এবং সবচেয়ে দুঃখ লাগতো যখন লোকজন এসে আমাকে বলতো যে আমি একটু ওই মাছ মারতে গেছিলাম বড়শি দিয়ে, আমার ধরে নিয়ে আমার পিটাইছে, অথচ তার ভাগ করে এই খালটা মাছ মারা 10 কিলোমিটার একটা খাল। তো এটার জন্য অনেক বাধা বিপত্তি আসছে, কিন্তু তারপরেও আমরা এই খালটা উন্মুক্ত করতে পেরেছি। এই জন্য অনেক ঝড় ঝাপটা কিছুটা ছিল, যদিও ওটা আমার কাছে কিছু মনে হয়নি। এখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব ওখানে অনেক সাহসী ভূমিকা পালন করছে। খালের পাটা ওঠানোর ক্ষেত্রে গেট পাটা বলে, তারপরে এখানে দখল মুক্ত করার ক্ষেত্রে উনি অনেক বড় ভূমিকা পালন করছে। আমাদের এখানে যে ইউএনও ম্যাডাম আছেন উনি কিন্তু অতি ভালো মানুষ এবং উনি দক্ষ মানুষ, এবং আমাদের এই পাইপ গাছের ব্যাপারে খুবই আন্তরিক মানুষ, অতি আন্তরিকতা উনি এখানে দেখে কাজ করে যাচ্ছেন। খুলনার যে ডিসি আছেন, ডিসি মহোদয় সাইফুল ইসলাম লিখুন, সে হলো আমার ছোট ভাই, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার সাথে ছিল, এবং সে আমাকে বলছে ভাই আমি যেখানে থাকি আপনার এলাকায় টিকিটাকে যেগুলি কাজ আছে আপনি বলবেন, আমি সব করে দিয়ে যাবো। এবং আমি এ পর্যন্ত তাকে যত কাজ তার কাছে বলছি তুমি এটা করো ওটা করো, সব আমাকে করে দিচ্ছে সে। ইভেন আমি একটা ছোটখাটো একটা মাদ্রাসা করছি ওখানে, ওই যে আমাদের মসজিদের পাশে শ্রীরামপুরে, সেখানে সে তার ব্যক্তিগত তহবিল থেকে আমাকে 4.5 লাখ টাকা দিচ্ছে, এবং এটার কোনো অডিট হবে না, সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে। তো তারও আন্তরিকতা আছে। আমাদের এখানে ডিআইজি আছে খুলনা, আমাদের রেজা ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমার খুবই ঘনিষ্ঠ, এবং তাকে আমি এই পর্যন্ত যত বলেছি, যত অনুরোধ করেছি, উনি কোনো অনুরোধ উনি ফেলেননি। তো আপনাদের আশা করি যে এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারি পর্যায়ে আছেন, সেখানে স্থানীয় যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে এলাকার প্রতি কাজ করি, তাহলে এই এলাকাটা যে অবহেলিত, যে বৈষম্যের শিকার হয়ে আসছে, এখান থেকে আমরা রাহু মুক্ত হব। আর এখানে আর কখনোই সাত্তার সাহেবদের মতো কেউ যেন সৃষ্টি না হয়, আপনারা সতর্ক থাকবেন। কারণ এই ব্যক্তি 1-2 জনের জন্য একটা প্রতিষ্ঠানের মূল্য হারায় যায়, ব্যক্তি 1-2 জনের কারণে একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, একটা প্রতিষ্ঠানের শিক্ষার মান নষ্ট হয়ে যায়। তো সেই অবস্থা থেকে আমরা আশা করি বেরিয়ে আসা শুরু করেছি, ইনশাল্লাহ এটা মুক্ত হব। আর আপনাদের ছাত্রছাত্রীদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বুঝবেন যখন আপনারা কর্মক্ষেত্রে যাবেন, তো আপনারা এখানে যে লেখাপড়া করবেন, আপনারা এখানে আজকের দিনে আপনারা যেটুকু, এটাই হলো আপনাদের বিছানা বলে, যেটা বিছানা বলতে হলো যে এই ভিত, এই ভিতটা কিন্তু এখন তৈরি হবে। আপনারা সোশ্যাল মিডিয়া বা অন্যদিকে মনোযোগ কম দিয়ে লেখাপড়ার দিকে মনোযোগ হবেন, ভবিষ্যতে সব কিছুই করতে পারবেন। কিন্তু এখনকার যে লেখাপড়া, এটাই কিন্তু মৌলিক ভিত্তি আপনার শিক্ষার। কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি বা আরও অনেক লেখাপড়া করার চেষ্টা করছি, কিন্তু আমি দেখছি যে শেষ পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত যেটুকু লেখাপড়া করছি এটাই। এরপরে যে লেখাপড়া ওটা আসলে মানে ওইভাবে মৌলিকভাবে কিছু উপকার হয়, কিন্তু বাস্তবে খুব একটা উপকার হয় বলে আমার মনে হয় না, বিশেষ করে প্রফেশনাল সাবজেক্টগুলো বাদে। তো আপনারা লেখাপড়ায় খুবই মনোযোগী হবেন, যত পড়বেন পড়ার কোনো শেষ নাই। ওই যে হীরক রাজা ছিলেন, যে ওই কি বলে একটা ওনার একটা প্রবাদ আছে আর কি, লেখাপড়া করে যে অনাহারে মরে সে। হ্যাঁ, এই কথা এখন আর খাটে না। এখন হচ্ছে লেখাপড়া করে তার কোনো বিকল্প আর নাই। লেখাপড়া করলেই সে গাড়ি ঘোড়া চড়বে, লেখাপড়া করলেই সে তার উৎকর্ষ সাধন করবে তার জীবনে এবং কর্মক্ষেত্রে এবং চাকরি বাকরির ক্ষেত্রে। তো সুতরাং
আপনার আগামী দিনে যারা আগাতে চান তাদেরকে কিন্তু এখন একটু লেখাপড়া করতে হবে, কারণ ওই ফেসবুক নিয়ে পড়ে থাকবেন, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকবেন, টুইটার নিয়ে পড়ে থাকবেন, ওটা আপনি অন্য পরবর্তীতে ওইগুলি ব্যবহার করতে পারবেন। এখন এই যে আপনার ইন্টেলিজেন্ট কি বলে তো এখন হলো অনেক প্রযুক্তি আসছে, একটার পর একটা আসবে, এগুলি আসলে দাজ্জালের ফিতনা। আপনি আগামী 5 বছর পরে দেখবেন যে আপনার পকেটে কোনো ক্যাশ টাকা নেই, সব কার্ডের মাধ্যমে লেনদেন করতে হবে। ব্যাংকে যাবেন, যেখানে যাবেন, ক্যাশ টাকা কারণ থাকবে না, ক্যাশলেস বিশ্ব হবে 5 বছর পরে। আমি একটু আগামী দিনের 2টা কথা বলি, সেটা হলো যে দাজ্জালের আসার সময় সম্ভবত এসে গেছে, বিকাশ হলো আজকে ইন্টারনেটটা পুরোই তার নিয়ন্ত্রণ। এখান থেকে 5 বছর পরে যেটা যে বিশ্ব হবে সেটা হবে ক্যাশলেস বিশ্ব। এই যে কাগজের নোট আমরা ব্যবহার করি, এই নোট কিন্তু পৃথিবীর কোথাও দেশে এখন ব্যবহার করে না, সবাই কার্ড ব্যবহার করে। বাংলাদেশেও ম্যাক্সিমাম জায়গায় বড় বড় সুপার শপে যাবেন বা বড় বড় প্রতিষ্ঠানে যাবেন, সেখানে টাকা পয়সা দিলে মধ্যে টাকায় থাকে যে এটা আবার কোন গ্রাম থেকে আসলো, কারণ এখন হলো সব কার্ডের মাধ্যমে সব লেনদেন হচ্ছে পৃথিবীতে। তো এই আরেকটা হলো নতুন আসছে, সেটা হলো ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সিটা হলো এটা অদৃশ্য একটা মুদ্রা। তো এটার দিকেও বিশ্ব এখন ঝুঁকে গেছে, বাংলাদেশের সম্ভবত এটার দিকে প্রবেশ করবে আগামী বছর থেকে। তো দাজ্জালের ফিতনা বললাম এই কারণে, এই যে টাকা পয়সা আপনার অর্থ বিত্ত সহায় সম্পদ যা আছে এগুলো 1 সেকেন্ডের ভিতর নাই হয়ে যাবে। আপনার যারা বিকাশ অ্যাকাউন্ট আছে বা আরো যেগুলি অ্যাকাউন্ট আছে নগদ, এই টাকা আপনি ধরে রাখেন, কিন্তু আপনার এই টাকার প্রতি কোনো আস্থা নেই। ও রকেট, বিকাশ বা এই নগদ, তারা যদি মনে করে যে আপনার 2 লাখ টাকা আছে আপনার ওটার অ্যাকাউন্টে, ওটা সে নিয়ে নিতে পারবে। আপনি যখন চাপ দিবেন পাঠানোর কাজ করতেছেন না। তো এটা হলো দাজ্জালের একটা ফিতনা। তো আমাদের এই বিশ্বের সাথে এগিয়ে যেতে হবে। তো এই আজকে যে প্রযুক্তির বিশ্ব, এখন তো পৃথিবীটা হয়েছে গ্লোবাল ভিলেজের মতো। গ্লোবাল ভিলেজ মানে একটা গ্রামের মতো হয়ে গেছে পুরো পৃথিবীটা। তো আপনার এই পৃথিবীতে বসবাস করে আপনি